পুরোদমে বিশ্বে এখন যুদ্ধের এক ডঙ্কা বাজছে। যুদ্ধের আগুনে এখন থমথম করছে পুরো বিশ্ব। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের 6 দেশকে হুমকি ইরানের, যুদ্ধের সংখ্যা। যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে বিশ্ব। জানিয়ে দিব এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব সানায় মার্কিন হামলায় নিহত অন্তত 4 জন, দাবি হুতিদের। আরো জানিয়ে দিব হামাস যোদ্ধারা আমাদের জীবন বাঁচিয়েছেন, ভিডিওতে 2 ইসরায়েলি জিম্মির স্বীকারোক্তি। এবং জানিয়ে দিব গাজায় ছড়িয়ে ছিটিয়ে আছে নারী ও শিশুর ছিন্ন ভিন্ন লাশ। সর্বশেষ থাকছে নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, গৃহযুদ্ধের পথে দখলদার ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের 6 দেশকে হুমকি ইরানের, যুদ্ধের সংখ্যা। মধ্যপ্রাচ্যের 6টি দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। সতর্ক বার্তায় বলা হয়, এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে, বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। খবর রয়টার্সের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে। এই পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায়। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, পরোক্ষ আলোচনায় আমরা জানতে পারবো যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায় তাহলে শিগগিরই এই ধরনের সংলাপ শুরু হতে পারে। এই আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বা তার উপমন্ত্রী মাজিদ খান তাখুত রাভানসির নাম বিবেচনায় আনা হতে পারে। তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, এই পথ সহজ হবে না, বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত। সানায় মার্কিন হামলায় নিহত অন্তত 4 জন, দাবি হুতিদের। ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। রবিবার চালানো এই হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং নারী ও শিশু সহ আরো 20 জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সানার বানি মাতার জেলার আল জাবাল আল আসওয়াদ এলাকায় মার্কিন যুদ্ধ বিমান 3টি পৃথক হামলা চালিয়েছে। তবে এসব হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। এর আগে হুতিরা জানিয়েছিল উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত 2 জন নিহত এবং 9 জন আহত হয়েছে। হুতিদের আল মাসিরা স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে একটি 2 তলা ভবন হামলায় পুরোপুরি ধসে পড়েছে। ইসরায়েলের গাজার যুদ্ধ চলাকালীন ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে হুতিরা রেড সাগরে শিপিং লাইনে হামলা শুরু করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনে বিমান হামলা জোরদার করে। এরপর থেকেই ইয়েমেনে হুতি অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, গত 1 মাসে মার্কিন বিমান হামলায় ইয়েমেনে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, পরিবার ধ্বংস হয়েছে, সেনা ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং হুতি যোদ্ধারাও প্রাণ হারিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে এ পর্যন্ত ইয়েমেনে 200-ও বেশি বিমান হামলা চালানো হয়েছে। হুতিরা বলছে, গাজায় মানবিক সহায়তা আটকে দেওয়ার প্রতিবাদে এবং যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর তারা আবারও ইসরায়েল সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয়। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হুতিরা 100-ও বেশি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া হুতিরা যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজেও হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
হামাস যোদ্ধারা আমাদের জীবন বাঁচিয়েছেন, ভিডিওতে 2 ইসরায়েলি জিম্মির স্বীকারোক্তি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস শনিবার 2 ইসরায়েল বন্দীর একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে তারা তাদের মুক্তির জন্য ইসরায়েল সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর আনাদুলু এজেন্সির। ওই ভিডিওতে এক বন্দী বলেন, আমরা মুক্ত বাসাতে নিঃশ্বাস নিতে চাই, আকাশের চাঁদ তারা দেখতে চায়, আমাদেরকে বাঁচাও। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি অভিযোগের সুরে বললেন, ইসরায়েল আর্মি আমাদের ওপর বোমা নিক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে, এমনকি আমরা যে ভবনে থাকি সেখানেও বোমা মারা হয়েছে, অথচ আমরা মুক্তি চাই। এই বন্দী আরো বলেন, হামাস যোদ্ধারা আমাদের জীবন বাঁচিয়েছে, তারা বোমার কবল থেকে রক্ষা করে আবার টানেলের ভেতরে নিয়ে এসেছে আমাদেরকে। তিনি বলেন, 30 মিটার মাটির নিচে টানেলের মধ্যে আমরা অবস্থান করছি, এখানে কোনো সূর্যের আলো নেই। এই বন্দী ইসরায়েলিদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকারকে বন্দী মুক্তির ব্যাপারে চাপ দিতে বলেছেন তিনি। আরেক বন্দী বলেন, তোমরা সরকারের কথা বিশ্বাস করো না, তারা তোমাদের বলছে যে তারা হামাসকে চাপ দিচ্ছে, কিন্তু আসলে তারা বোমা হামলা ছাড়া কিছুই করছে না, এমনকি এতে আমরাও আহত হচ্ছি। ভিডিওটির শেষে লেখা দেখা যাচ্ছে, কেবল যুদ্ধবিরতি বন্দীদের মুক্তি দিতে পারে। ইসরায়েলের ধারণা এখনো গাজায় প্রায় 59 জন ইসরায়েলি বন্দী জিম্মি রয়েছে, যাদের মধ্যে 24 জন জীবিত, আর ইসরায়েলের হাতে বন্দী রয়েছে প্রায় 9,500 ফিলিস্তিনি বন্দী। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক হামলায় গাজায় 50,600 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গত নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আন্তর্জাতিক বিচারক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে। সূত্র খবর আনাদুলু এজেন্সির। গাজায় ছড়িয়ে ছিটিয়ে আছে নারী ও শিশুর ছিন্ন ভিন্ন লাশ। এদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা অব্যাহত রয়েছে। রোববার ভোরে খান ইউনুসের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় সেখানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফিলিস্তিনিদের লাশ। খান ইউনুসের বাসিন্দা জামাল আল মাধুন আল জাজিরাকে জানিয়েছেন কিভাবে তিনি ভোরে একটি আবাসিক বাড়িতে বোমা হামলায় বেঁচে গিয়েছিলেন। তিনি বলেছেন, আমরা শান্তিতে ঘুমাচ্ছিলাম এবং হঠাৎ বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হয়। নিরীহ নারী ও শিশুদের মাথার উপর ছাদ উপড়ে ফেলা হয়েছে, ভারী ক্ষেপণাস্ত্র শিশুদের উপর নিক্ষেপ করা হয়। জামাল আরো বলেছেন, আমরা ধ্বংসস্তূপ থেকে 8 জনের মৃতদেহ উদ্ধার করেছি, তাদের সবাই নারী ও শিশু, একজন পুরুষও নেই। তারা ইসরায়েলিরা অর্থাৎ মিথ্যা দাবি তুলেছে যে তারা যোদ্ধাদের নিশানা করেছে, পুরোটাই মিথ্যা। তাদের লক্ষ্য মুসলিম পরিচয়ের যে কোনো মানুষকে হত্যা করা। এই নিরীহ নারী ও শিশু সবার লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। 24 ঘন্টায় গাজার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সামরিক বাহিনী আবারও হামলা চালিয়ে অন্তত 46 ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল জাজিরা জানিয়েছে, রোববার ভোর থেকে খান ইউনুসে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে খান ইউনুসে কমপক্ষে 9 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে হতাহতের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। একটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলীয় সোজাইয়া এলাকা লক্ষ্য করে চালানো বিমান হামলায় 3 জন নিহত হয়েছেন। একই শহরের জেইতুন এলাকার আইন জালুত স্কুলের কাছে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরো 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খান ইউনুসের পশ্চিমে আল মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খান ইউনুসের পূর্বাঞ্চলীয় আবাসন আল কাবিরায় আর্টিলারি গোলাবর্ষণে আরও একজন নিহত ও 4 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার উত্তর রাফায় আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রেখেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, নতুন একটি সামরিক করিডর প্রতিষ্ঠার জন্য দক্ষিণ গাজায় অভিযান শুরু করেছে সেনারা। এই করিডর প্রতিষ্ঠা করা হলে রাফা নগরী উপত্যকার অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, গৃহযুদ্ধের পথে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি একটি নতুন সংকটে জড়িয়ে পড়েছেন। নিজ দেশে দুর্নীতির অভিযোগে বিচারাধীন তিনি, পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি নেতানিয়াহু। এবার তিনি বিশ্বাসঘাতকতার গুরুতর অভিযোগে অভিযুক্ত। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার ব্যাপারে তথ্য থাকা সত্ত্বেও তিনি
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। ৭ই অক্টোবরের ঘটনার পেছনে নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম ও জনগণের একাংশ আগে থেকেই দাবি করে আসছিলেন যে ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলায় ১,২০০ ইসরায়েলের মৃত্যুর ঘটনার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেজ এর এক প্রতিবেদনে বলা হয়, সেদিনের প্রত্যক্ষদর্শী ও দায়িত্বে থাকা সেনাদের সাক্ষ্য জানা যায় হনিবাল ডিরেক্টিভ জারি করে ইসরায়েলি সেনাবাহিনী নিজ নাগরিক ও সেনাদের হত্যা করে যেন তারা হামাসের হাতে না পড়ে। অন্য কথায় নেতানিয়াহু কেবল হাজার হাজার ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর জন্যই দায়ী নন, বরং তার নিজ সৈন্যদের হত্যার জন্য দায়ী। কাতার গেট তদন্ত কি বলছে? তবে সর্বশেষ ঘটনাটি আগের অভিযোগগুলোর চেয়ে ভিন্ন প্রকৃতির। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেত বিষয়টি নিয়ে এক তদন্ত পরিচালনা করে। কাতার গেট নামে পরিচিত এই তদন্তের ভিত্তিতে আরও গুরুতর অভিযোগ আনা হয়েছে নেতানিয়াহু তার কার্যালয়ের বিরুদ্ধে। শিনবেত এর এক তদন্তে উঠে আসে নেতানিয়াহু তার উপদেষ্টারা ২০২৩ সালে ৭ই অক্টোবরের হামলা সম্পর্কে আগে থেকেই জানতেন, তবে নিরাপত্তা সংস্থাগুলোকে তা জানানো হয়নি। এমনকি গাজার বেসামরিক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য কাতার থেকে যে অর্থ হামাসের কাছে পাঠানো হয়েছিল, সেই অর্থের কিছু অংশ আত্মসাৎ করা হয়েছিল, কারণ অর্থগুলো নেতানিয়াহুর উপদেষ্টাদের মাধ্যমেই পাঠানো হয়েছিল। নেতানিয়াহু তার উপদেষ্টাদের বিরুদ্ধে শিনবেতের এই তদন্তই মূলত কাতার গেট কেলেঙ্কারি নামে পরিচিত। এই তদন্ত ফাঁস হওয়ার পর ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান আমান এবং চিফ অফ স্টাফ তাদের ব্যর্থতার কারণে পদত্যাগ করেন। অন্যদিকে নেতানিয়াহু শিনবেত প্রধান রোনেন বার এই পদত্যাগ দাবি করেন।